হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি একটি নতুন ড্রামা এক্সপ্লেন করতে যাচ্ছি। ড্রামাটির স্টোরি অনেক বেশি ইন্টারেস্টিং। আমরা সবাই চাই যে আমাদের ভালোবাসার মানুষটি সারা জীবন আমাদের পাশে থাকুক, বাট যখন ওই ভালোবাসার মানুষটিকেই গড আমাদের থেকে ছিনিয়ে নেয়, সে মারা তো যায় কিন্তু তার স্মৃতি সারা জীবন আমাদের সাথেই থেকে যায়, যা চাইলেও আমরা কখনো ভুলতে পারবো না। বাট হঠাৎই ওই মানুষটি আবার আমাদের লাইফে ফিরে আসে। যদি এমনটা হয় তাহলে কেমন লাগবে? এই ড্রামার হিরোইনের সাথে ঠিক এমনটাই হয়েছিল। ড্রামা অনেক বেশি ইন্টারেস্টিং, আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তাই বেশি না বকে চলুন এক্সপ্লেনেশন শুরু করা যাক। তো ড্রামা শুরুতে আমরা এই ড্রামার মেয়ে লিডকে দেখি যে মারা গিয়েছিল অ্যান্ড তার কবরস্থানে বসেছিল আমাদের ড্রামার মেয়ে ফিমেল লিড, যার নাম সুশা ছিল অ্যান্ড সে আজ অনেক বেশি স্যাড ছিল। এখানে সবাই ট্যাং জিংশি তার ফিউনারালে এসেছিল। সুশা কফিনে থাকা ট্যাং জিংশির বডি দেখে ভাবছিল যে আজ থেকে 3 দিন পর আমাদের বিয়ে হওয়ার কথা ছিল, বাট তার আগেই তুমি আমাকে ছেড়ে চলে গেলে। তুমি আমাকে কথা দিয়েছিলে যে অ্যাব্রোডে বিজনেস ওয়ার্ক মিটিয়ে তাড়াতাড়ি ফিরে আসবে, এরপর আমাদের বিয়ে হবে। আমি কত ব্যাকুল হয়ে তোমার আসার অপেক্ষা করেছি, বাট এখন এই বাস্তবটাকে আমি কি করে অ্যাকসেপ্ট করব যে বিয়ের আগেই আমি বিধবা হয়ে গেলাম। তুমি তো জানোই যে আমি একদমই স্ট্রং নই, তাই তোমাকে ভুলে আমি আমার লাইফে কি করে এগোবো। বৃষ্টিতে দাঁড়িয়ে সে এই সব কিছু ভাবছিল যখন কি সেখানে আসা সবাই চলে গিয়েছিল। সুশা কিছুটা টাইম সেখানেই কাটায়, এরপর সে তার কফিনে কিস করে সেখান থেকে চলে যাচ্ছিল। বাট যখন সে পেছনে ঘুরে তাকায় তার সামনে ট্যাং জেংশি দাঁড়িয়ে ছিল। তারও সুশাকে এভাবে সেট দেখে একদমই ভালো লাগেনি। সুশা তাকে দেখে অবাক হতো, বাট তার আগেই ট্যাং তার আমব্রেলা সরিয়ে তাকে ফোর্সফুলি কিস করা শুরু করে। বাট এটা কি করে সম্ভব? এক মৃত মানুষ আবারও ফিরে কি করে আসতে পারে? সেটা তো আমরা ড্রামার আগে গেলেই জানতে পারবো। নেক্সট সিন আমাদের মর্নিং এ দেখানো হয়, যেখানে সুশা ঘুমন্ত অবস্থাতেই ট্যাং জিংশি নাম ধরে চেঁচিয়ে ওঠে অ্যান্ড এখানে তার এক ফ্রেন্ড আসছে আর বলে, সুশা তুমি ঠিক আছো? সে বলে, এখানে আমি কি করে এলাম? জিং বলে, অ্যাকচুয়ালি তুমি কাল কবরস্থানে অজ্ঞান হয়ে পড়েছিলে। যখন কি তার কথা শুনে সুশা ভাবে, কালকের কিস আমার এত রিয়েল কেন মনে হলো? কেন আমার মনে হলো যে ট্যাং আমার কাছেই আছে? এখানে জিংটাকে বোঝায় যে দেখো সুশা, আমরা মৃত মানুষকে কখনোই ফিরিয়ে আনতে পারবো না, তাই রিয়েলিটিটাকে তোমাকে অ্যাকসেপ্ট করতেই হবে আর লাইভে এগিয়ে যেতে হবে। অ্যান্ড হ্যাঁ, আমি তোমার জন্য ওয়ার্ল্ড ট্যুরের অ্যারেঞ্জ করেছি, তাই আমার মনে হয় এটা দিয়ে তোমার যাওয়া দরকার যাতে তুমি নিজেকে হেল্প করতে পারো। এরপর আমাদেরকে 6 মাস পরে সিন দেখানো হয়, যেখানে সুশা তার ওয়ার্ল্ড ট্যুর থেকে ফিরে এসেছিল, বাট সে এখনো অনেক বেশি স্যাড ছিল অ্যান্ড এটাই ভাবছিল যে 6 মাস কেটে গেল। বাট ট্যাং জেংশি, আমি তোমাকে এখনো ভুলাতে পারলাম না। আমার মনের কোণে তোমাকে হারানোর ব্যথা এখনো রয়ে গেল। মনে হচ্ছে রিয়েলিটিটাকে এবার অ্যাকসেপ্ট করতেই হবে যে এই শহরে তোমাকে ছাড়াই আমাকে একা বাঁচতে হবে। সেই সব কিছু ভাবতে ভাবতে সোফাতে গিয়ে বসে পড়ে, বাট তার কোনো খেয়ালই ছিল না যে সে কারোর ল্যাম্পে মাথা রেখে দেয়। এন্ড আমরা দেখি এই পার্সন আর কেউ নয়, ট্যাং জিংশি ছিল। সে তাকে বলে, ও হ্যালো, এটা তুমি কি করছো? সুশা যখন তাকে দেখে সে একদমই শকড হয়ে যায় এন্ড সে বলে, ও মাই গড, আবার হ্যালোসিনেশন। এন্ড সে তাকে চুপ থাকতে বলে নিজের ফোনে সার্চ করে যে হ্যালোসিনেশন কি হয় এন্ড কেন হয়। আর সে জানতে পারে যে যদি আপনার সাথে এমনটা হয় তাহলে অনেক বেশি চান্স আছে যে আপনার সিজোফ্রেনিয়া হয়ে গিয়েছে। তারপর সে ট্যাং জিংশিকে দেখে ভাবে যে সত্যি কি আমি অসুস্থ এন্ড সে তাকে টাচ করে। যখন কি ওই ছেলেটি তাকে অবাক হয়ে দেখছিল এন্ড তাকে জিজ্ঞাসা করে, তুমি কি সত্যি হুয়ারুই? যখন কি সুশা তো নিজের কান চেপে ধরে এন্ড বলে, আমি তোমাকে একদমই শুনছি না, কারণ আমি ভালো করে জানি এই সব কিছু মিথ্যা, এটা শুধুমাত্র আমার একটা হ্যালোসিনেশন। সে তাকে পাগল মেয়ে বলে চলেই যাচ্ছিল, যখন সুশা তাকে হাগ করে বলে যে, ট্যাং জিংশি, আমি তোমাকে অনেক মিস করেছি। তুমি কি জানো আমি তোমাকে কত ভালোবাসি? বাট এই দুনিয়া দিয়ে তুমি আর নেই, এটা আমাকে অ্যাকসেপ্ট করতেই হবে, নয় তোমার কথা ভাবতে ভাবতে আমি পাগলই হয়ে যাব। তখনই সেখানে দ্য স্টেপ মম নিয়ানশি চলে আসে, যে ওই ছেলেটিকে দেখে বলে, নিয়ান ভাই, এটা কি তুমি? সুশা শুনে অবাক হয় এন্ড বলে, কি আপনি এই ছেলেটিকে দেখতে পাচ্ছেন? নিয়ানশি বলে যে, ভাই তুমি যখন ফিরে এসছো তাহলে এটা আমাকে একবারও বলনি কেন? এটা শুনে সুশা অবাক হয় এন্ড বলে, ভাই এই ছেলেটি আপনার ভাই হয়? বাট তাকে একদম ট্যাং জিংশির মতো দেখতে কেন লাগছে? বাট নিয়ানশি তো এমনটা একদমই মনে হচ্ছিল না, তাই সে তার কথা ইগনোর করে বলে যে, তুমিও ফিরে এসছো, চলো তাহলে তুমিও আমার সাথে ডিনার করে নেবে। এন্ড হ্যাঁ, আমি তার সাথে তোমার আলাপ করে দিই, সে আমার ব্রাদার, তার নাম নিয়ান ওয়ে, বাট যেহেতু সম্পর্কে তোমার থেকে বড় হয় তাই তুমি তাকে আঙ্কেল বলে ডাকবে। যখন কি সুশা তো এখনো অবাক হয়ে তাকেই দেখে যাচ্ছিল এন্ড ভাবছিল এই ছেলেটিকে হুবহু ট্যাং জিংশির মতো দেখতে কি করে হতে পারে। রুমে আসার পরও সে এই ব্যাপারে অনেক বেশি কনফিউজ ছিল
অ্যান্ড ভাবছিল যে পৃথিবীতে একটা মানুষ একই রকম দেখতে কি করে হতে পারে। মনে হচ্ছে আমি ট্যাং জিংসিংকে একটু বেশি মিস করছি, সেই জন্য নিয়ান বেইকে আমার একদমই ট্যাং জিংসির মতো মনে হলো। নয়তো সে কত বেশি অ্যারোগেন্ট। তখনই তার সামনে একটি ভিডিও চলছিল যেটাতে বলছিল যদি কোনো ব্যক্তি বড় কোনো ড্রামার মধ্যে থেকে যায় তাহলে 100% চান্স আছে যে তার এমনেজিয়া হয়ে যেতে পারে। যা শুনে সুশা ভাবে যে ট্যাং জিংসির এমনেজিয়া হয়ে যায়নি তো, অ্যান্ড সে তার সমস্ত স্মৃতি ভুলে গিয়েছে। কারণ একটা মানুষের মেমোরি তো লস হতে পারে কিন্তু তার বডি তো একই থেকে যায়, তাই আমাকে জানতেই হবে এই ছেলেটিকে। বন্ধুরা, আপনাদেরও কি সুশার মতো মনে হচ্ছে যে নিয়ান বেই ট্যাং জিংসি? তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। পর তার ফার্স্ট রাউন্ড শুরু হয় যেখানে সুশা তার রুমে গিয়ে তার আন্ডারওয়্যার চেক করছিল যে সে রিওনের আন্ডারওয়্যার ইউজ করে কিনা। কারণ মোবাইলও রিওনেরই আন্ডারওয়্যার ইউজ করতো অ্যান্ড তার সন্দেহই ঠিক হয়। বাট শুধু এটা দ্বারা কি করে প্রমাণ হবে যে সেই ট্যাং জিংসি? তাই সে তার সেকেন্ড রাউন্ডে কাজ করা শুরু করে যে যদি সত্যি ওই ছেলেটি ট্যাং জিংসি হয় তাহলে সে এই বেল্টটির ব্যাপারে অবশ্যই মনে থাকবে। নেক্সট সিনে আমরা তাকে দেখি সে ওই বেল্টটি পড়েছিল অ্যান্ড নিয়ান বেইয়ের দিকে দৌড়ে যাচ্ছিল অ্যান্ড চেঁচিয়ে চেঁচিয়ে বলছিল যে ট্যাং জিংসি আমাকে আবারও বিয়ে করে নাও। বাট সে তার কাছে পৌঁছতো তার আগেই তার পা স্লিপ হয়ে যায় অ্যান্ড সে পড়েই যাচ্ছিল। তখনই নিয়ান বেই এসে তাকে সামলায় অ্যান্ড তার এই টাচ সুশার একদমই ট্যাং জিংসির মতো মনে হয় অ্যান্ড সে তাকে ফরেন এটাও বলে যে আমার পুরনো বিশ্বাস ছিল তুমি ট্যাং জিংসি, তোমার সবকিছু মনে পড়ে গেছে। যখন কি নিয়ান বেই তার বেল খুলে বলে যে এইসব বাচ্চাদের মতো বিহেভ কেন করছো তুমি। আর সুশার তার রাউন্ড শুরু হয়। সে ভাবছিল যদি সে আমাকে সত্যি কথা না বলে তাহলে তার বডি সত্যিটা বলে দেবে। অ্যাকচুয়ালি ট্যাং জিংসির মিল্কে অ্যালার্জি ছিল অ্যান্ড এখানে সুশা তাকে একটা মিল্কের গ্লাস দিয়ে বলে যে আঙ্কেল যদি আপনি এটা খেয়ে নিন তাহলে আমি বুঝবো যে আপনি আমাকে মাফ করে দিয়েছেন। নিয়ান বেই তো প্রথমে সেটা খাচ্ছিল না, তাই চাংসি বলেছে দেখেছো আমি ভালো করে জানতাম তুমি মিল্ক খেতেই পারবে না কারণ তোমার মিল্কে অ্যালার্জি আছে। তাই এবার বলো তুমি আমাকে মিথ্যে কথা কেন বললে যে তুমি ট্যাং জিংসি নয়। তাই ট্যাং এখানে মিল্ক খেয়ে নেয় অ্যান্ড তাকে বলে নাও এবার হয়েছে তো আমি তোমাকে মাফ করলাম। বেচারা সুশা তাকে আর কি বা বলতো, তাই সে তাকে আবার সরি বলে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। আফটার দ্যাট সে রুমে এসে ট্যাং জিংসির জিনিস ওপেন করে অ্যান্ড সেখান থেকে একটা হেয়ার বের করে বলে যে এবার লাস্ট অপশন বেঁচে আছে ডিএনএ টেস্ট করা, আর এটা তার ফাইনাল রাউন্ড হতে চলছিল। এরপর সে লুকিয়ে যায় নিয়ান বেইয়ের কাছে অ্যান্ড তার একটা হেয়ার নিতে চাইছিল বাট তখন নিয়ান বেই সেলফি নিচ্ছিল, তাই সে সুশাকে খুব ইজিলি ধরে ফেলে। এখানে সুশা বাহানা করে যে আমি তো আপনাকে হেড ম্যাসাজ দিতে এসেছিলাম, আমি ভাবলাম যে আপনার হয়তো হেডিং হচ্ছে আর এমনিতেও আমি খুব ভালো হেড ম্যাসাজ করতে পারি, তাই প্লিজ কিছুটা টাইম ওয়েট করুন, আমি এক্ষুনি গিয়ে অয়েল নিয়ে আসছি। এরপর আমরা সুশাকে নিয়ান বেইকে হেড ম্যাসাজ দিতে দেখি। আফটার দ্যাট ম্যাসাজের টাইম সুশা চেষ্টা করছিল তার একটা হেয়ার নেওয়ার জন্য বাট সে তো সেই সুযোগটা পাচ্ছিলই না। তখনই নিয়ান বেই বলে যে চলো ম্যাসাজ হয়ে গিয়েছে তাই আমি এখন উঠছি। বাট সুশার তো তার পরিকল্পনা সফল হয়নি, সেই জন্য সে নিয়ান বেইকে জোর করে আবারও বসিয়ে দেয়। আরে আমি তো আমার সমস্ত টেকনিক তোমাকে দেখালামই না। অ্যান্ড এই চক্করে সে অয়েলের বটল তার ফেসে ঢেলে দেয়। বেচারা সুশা সে তাকে সরি তো বলতে এসেছিল বাট তার হাতে আবার একটি ভুল হয়ে গিয়েছিল। বাট তাও তাকে দেখে চাংশির হাসি পাচ্ছিল। এরপর নিয়ান বেই যখন শাওয়ার নিয়ে বাইরে আসে সে তার সামনে চাংশিকে দেখে যে হেয়ার ড্রায়ার নিয়ে দাঁড়িয়েছিল অ্যান্ড বলছিল আমি আপনার হেয়ার ড্রাই করে দিচ্ছি কারণ আমি চাই আপনি আমার অ্যাপোলোজাইজ অ্যাকসেপ্ট করুন। কথা বলতে বলতে তার পা স্লিপ হয়ে যায় অ্যান্ড নিজেকে সামলানোর চক্করে সে নিয়ান বেই টাওয়াল টেনে ধরে আর যার কারণে তার টাওয়াল খুলে নিচে পড়ে যায়। ক্ষমা চাওয়ার চক্করে সুশা আরো একটি বড় ভুল করে ফেলেছিল। ইভেন তো সেখানে নিয়ান চেয়েও চলে আসে অ্যান্ড এই সমস্ত সিন দেখে বলে এখানে চলছেটা কি। নিয়ান বেই অনেক চেঁচিয়ে বলে যে হরুই আমি তোমাকে ছাড়বো না। যখন কি সুশা উঠে দৌড়ে সেখান দিয়ে পালাচ্ছিল অ্যান্ড বলছিল কিছুই হয়নি, আমি তো শুধুমাত্র এখান থেকে যাচ্ছিলাম অ্যান্ড দেখি তার টাওয়াল খুলে নিচে পড়ে যাচ্ছে। নেক্সট দিনে আমরা নিয়ানকে দেখি যে এক পার্সনে পিছু করছিল অ্যান্ড কোনো মেয়েকে বলছিল আপনি এই চিন্তা একদমই করবেন না, আমরা হুয়া গ্রুপ কিভাবে স্পয়েল করতে হবে তার প্ল্যান আমরা বানিয়ে নিয়েছি। আর আমরা জানতে পারি হুয়া গ্রুপ সুশার ড্যাডের ছিল বাট তার ড্যাডের কোম্পানিতে নিয়ানের কি ইন্টারেস্ট ছিল তা তো আমরা ড্রামার আগে গেলেই জানতে পারবো। আপাতত সে এখানে তার ট্রিক ইউজ করে ওই পার্সনের পকেট থেকে তার মোবাইল বের করে নেয় অ্যান্ড বাইরে এসে সে তার ক্যাপ খুলে দেয় আর তার সাথে সাথে ড্রেসও চেঞ্জ করে নেয় যাতে কেউ তাকে চিনতে না পারে। অ্যান্ড সে কারে বসে ভাবে যে আমি ভেবেছিলাম খুব সহজেই আমি আমার বদলা নিয়ে নেব বাট হুরুইর ফিরে আসার কারণে আমার প্ল্যান চৌপাট না হয়ে যায়, তাই আমি যা করব তা খুব তাড়াতাড়ি আমায় করতে হবে। আফটার দ্যাট সে বাসায় ফিরে তার সিস্টারকে কল করে জানায় যে আমি চ্যাট হিস্ট্রি খুব ভালো করে চেক করে নিয়েছি, ডায়মন্ড ভিডের প্রজেক্টের ডকুমেন্টস অফিসে নেই,
তা আপনার হাজব্যান্ডের স্টাডি রুমে রাখা আছে। নিয়ানসি বলে স্টাডি রুম তো সবসময় লক করা থাকে, বাট তুমি চিন্তা করো না, আমি সুযোগ বুঝেই চাবি বের করে নেব। নিয়ান মেই বলে যে ঠিক আছে, আমি সবকিছু তোমার উপর ছাড়ছি। কিছুক্ষণের মধ্যেই নিয়ানসি চাবি নিয়ে সেখানে আসে অ্যান্ড বলে ডায়মন্ড মাইন্ড প্রজেক্টে সব থেকে বড় কম্পিটিটিভ আমাদের হুয়া গ্রুপ, তাই একবার যদি আমরা তাদের নেক্সট স্টেপ জেনে যাই তাহলে 100% এই প্রজেক্টটি আমাদের হাতে থাকবে। নিয়ান মেই সেই চাবিটি সেখানে রেখে দেয় অ্যান্ড বলে এখন আমি ওখানে যেতে পারবো না, কারণ স্টাডি রুমে এখন তোমার হাজব্যান্ড আছে। নিয়ানসি বলে যে কোনো ব্যাপার নয়, আমি কাল যে কোনো বাহানায় বাইরে যাব, তাই সেই সময় তুমি তোমার কাজ করে নেবে। তারা এই ব্যাপারে কথা বলছিল, তখনই লাইট অন হয়ে যায়। এখানে তারা অনেক বেশি ভয় পেয়ে যায় আর আমরা দেখি এখানে কেউ নয়, সুসা এসেছিল, যে তাদেরকে দেখে বলে মাফ করবেন, অ্যাকচুয়ালি আমার অনেক বেশি তেষ্টা পাচ্ছিল, তাই আমি এখানে পানি খেতে এলাম, আপনারা আপনাদের কনভারসেশন কন্টিনিউ করতে পারেন। তখনই নিয়ান বের চাবির দিকে নজর যায় অ্যান্ড সে দেখে এভারেটের কাছে চাবিটি পড়ে আছে। সুসার নজর চাবিটির উপরে পড়তো তার আগেই নিয়ান মেই তার হাত ধরে নিজের দিকে ঘুরিয়ে নেয়। এখানে সুসা তার টাচ একদমই মোবাইল মতো লাগছিল, যখন কি নিয়ান মেই তার সিস্টারকে বলে যে আপনি আপনার রুমে যান, আমার তার সাথে কিছু প্রাইভেট কথা আছে। তাই নিয়ানসিও সেখান থেকে চলে যায়। তার চলে যাওয়ার পর সুসা তাকে জিজ্ঞাসা করে তুমি এটা কি করছো। নিয়ান মেই বলে যে আমি শিওর ওই মেয়েটি তুমি ছিলে। সুসা অবাক হয়ে জিজ্ঞাসা করে কোন মেয়ে, আর তুমি কার কথাই বা বলছো। নিয়ান মেই তাকে বলে আজ থেকে 6 মাস আগে আমি কবরস্থানে গিয়েছিলাম আমার এক ফ্রেন্ডকে ভিজিট করতে, বাট ওখানে এক পাগল মেয়ে এসে আমাকে ফোর্সফুলি কিস করা শুরু করে। ওই মেয়েটি কি তুমি ছিলে। সুসা তার কথা শুনে অবাক হয় অ্যান্ড ভাবে যে তার মানে সেটা কোনো হ্যালুসিনেশন ছিল না, আমি সত্যি কাউকে কিস করেছিলাম, তার মানে তুমি ওটা ছিলে। আর তাকে নিজে থেকে দূরে করে বলে যে আমার ভালো করে মনে আছে ওই দিন তুমি আমাকে কিস করা শুরু করেছিলে। আর এরই মাঝে তার মনে পড়ে যে এখানে আমি আর তুমি কথা আসছেই বা কোথা থেকে। এটা ভেবে তো আমার অনেক বেশি এম্বারাসমেন্ট ফিল হচ্ছে যে ট্যাং জিংসি ভেবে আমি আঙ্কেলটিকে কিস করেছি। এখানে লিনিয়ান বলে যে তোমার মধ্যে কিস করার অ্যাবিলিটি একদম নেই, আমি এই সম্পর্কে তোমার আঙ্কেল হই, না হলে তোমাকে শিখিয়ে দিতাম যে কিস কি করে করতে হয়। বেচারা সুসা তো অনেক বেশি এম্বারাসমেন্ট ফিল করছিল, তাই সে চুপচাপ সেখান থেকে চলে যায়। যখন কি তার চলে যাওয়ার পর নিয়ান বেই শান্তির নিঃশ্বাস নেয় যে থ্যাংক গড তার নজর চাবির উপরে পড়েনি। এদিকে সুসা রুমে এসে ভাবে সত্যি কি তুমি ট্যাং জিং সিং নয়। এরপর আমাদেরকে নেক্সট ডে সিন দেখানো হয় যেখানে জেং তাকে সারপ্রাইজ দিয়েছিল, কারণ আজ সুসার বার্থডে ছিল। সুসা এখানে অনেক বেশি হ্যাপি হয় অ্যান্ড তাকে বলে প্রত্যেকবারের মতো এবারেও তোমার আমার বার্থডের কথা মনে ছিল। জিং বলে যে আমার মনে থাকারই তো কথা, কারণ তুমি আমার অনেক ভালো বন্ধু। সুসা বলে আমি অনেক বেশি হ্যাপি, কারণ এত দিন ধরে তুমি আমার লাইফে আছো আর প্রত্যেকবারের মতো এবারেও আমার বার্থডে মনে রেখেছো। কথা বলতে বলতে সুসা বলে যে ওই দেখো শুটিং স্টার, যখন কি জিং কিছুই দেখতে পায় না, বাট সে বলে হতে পারে ওই শুটিং স্টারটি ট্যাং জিংসি, সেও তোমাকে ওখান থেকে দেখছে অ্যান্ড তোমাকে এভাবে স্যাড দেখে তার একদমই ভালো লাগেনি। যা শুনে সুসা অনেক বেশি স্যাড হয়ে যায় যখন কি জিং তাকে বার্থডে গিফট দেয় অ্যান্ড গিফটটি দেখে সে বলে HRY, এটা তো আমার নাম। জিং বলে যে হ্যাঁ অ্যাকচুয়ালি আমি বলতে চাই যে এখন আমাদের মধ্যে ট্যাং জিংসি নেই, তাই তোমার নিজেকে আর মিস সুসা বলা উচিত হবে না। অ্যাকচুয়ালি সুসার আসল নাম হচ্ছে হুরুই, বাট ট্যাং জিংসি তাকে সবসময় সুসা বলে ডাকতো, সেই জন্য সে এই নামটাই পছন্দ করতো। এখানে তার জিং এর এমন কথা শুনে একদমই ভালো লাগে না, বাট সে তাও তাকে থ্যাঙ্কস বলে। নেক্সট সিনে আমরা নিয়ান মেইকে দেখি যে স্টাডি রুমে যাচ্ছিল, বাট এন্ড টাইমে বাসায় সুসা পৌঁছে যায়, যাকে দেখে নিয়ান মেই বলে যে এত রাত্রে তুমি কোথায় ছিলে যে এত লেট করে বাসায় ফিরছো। সুসা বলে আপনি কবে থেকে আমার উপর নজর রাখা শুরু করেছেন। নিয়ান মেই বলে মানে এখন তোমার ফ্রেন্ডস বাসায় নেই, আর যেহেতু আমি তোমার থেকে বড় তোমার আঙ্কেল, তাই এটা আমার কর্তব্য যে তোমার সেফটির খেয়াল রাখা। সুসা তো তার কোশ্চেনের আনসার দিতে চাইছিল না, বাট সে তাকে বলে অ্যাকচুয়ালি আজ আমার বার্থডে, তাই আমি আমার ফ্রেন্ডের সাথে সেলিব্রেট করতে গিয়েছিলাম। এটা বলে সে চলে যাচ্ছিল, যখন কি নিয়ান মেই ভাবছিল যে আজ আমাকে যে কোনোভাবেই আমাকে ওই কন্ট্রাক্টটি নিতেই হবে অ্যান্ড সে তাকে বলে যেহেতু আজ তোমার বার্থডে, চলো এটা আমরা দুজনে মিলে সেলিব্রেট করি। আমি US থেকে একটি ভালো ওয়াইন নিয়ে চলো সেটা ওপেন করা যাক। সুসাও এটার জন্য মানা করতে পারে না। তারপর আমরা দেখি সুসা অনেক ড্রিঙ্ক করার পরেও সে ড্রাঙ্ক হয় না অ্যান্ড সে তাকে বলে আমার মনে হচ্ছে ভালো ওয়াইন বলে তোমাকে কেউ চুনা লাগিয়ে দিয়েছে, কারণ এটা খেয়ে আমার পাশের দোকানের ড্রিঙ্ক মনে হচ্ছে। নিয়ান মেই বলে যে আমি কি করে জানবো যে তুমি এত বড় মাতাল, অ্যান্ড সে
ভাবছিল যে কোনো কন্ডিশনে তাকে ড্রাঙ্ক হতেই হবে, নইলে আমি আমার কাজ করতেই পারবো না। অ্যান্ড সে বলে আমার কাছে আরো কিছু ওয়াইন আছে, চলো সেগুলো ট্রাই করা যাক। নেক্সট সিনে আমরা দেখি এখানে সুসা অনেক ভালোভাবে ড্রাঙ্ক হয়ে গিয়েছিল, আর এখানে নিয়ান বেইকে সুসার ট্যাং জিংসি মনে হচ্ছিল। অ্যান্ড সে তাকে বলে তুমি জানো না আমি তোমাকে কত বেশি মিস করেছি। যখন কি নিয়ান বেই তাকে নিজের থেকে দূরে করে বলে যে তুমি তো বলেছিলে তুমি যতই খাও না কেন তোমার নেশা চড়ে না, তাহলে এইসব কি। আর এরই মাঝে তার লকেট খুলে দূরে গিয়ে পড়ে, আর যা সুসা গিয়ে তুলে অ্যান্ড বলে মাই হানি লাভ তোমার লাগেনি তো আমি তোমাকে ব্লক করছি, এবার তোমার একদমই ফ্রেন্ড হবে না। আর তার এইসব বিহেভিয়ার নিয়ান বেও দেখছিল। সুসার এখানে ট্যাং জিংসির কথা মনে পড়ছিল। অ্যাকচুয়ালি আজ থেকে 1 বছর আগে এই লকেটটি ট্যাং জিংসি নিজের হাতে ডিজাইন করে সুসাকে গিফটে দিয়েছিল, অ্যান্ড তাকে কথা দিয়েছিল আমি তোমার জন্য এরকম আরো বানাবো। আর দুজনে এই লকেটটির নাম দিয়েছিল হানি লাভ। অ্যান্ড প্রেজেন্ট টাইমে এখানে সুসা নিয়ান মেয়েকে বলছিল ট্যাং জিংসি তুমি অনেক বেশি খারাপ, আমার থেকে কথা লুকাও তুমি, বাট কোনো ব্যাপার নয় আমার খারাপ লাগেনি কারণ আমি তোমাকে ভালোবাসি। এরপর সে তার কাছে গিয়ে কখনো তার চুল টেনে ধরে কখনো আবার তার গাল টেনে ধরে, আর বলছিল আমি তোমাকে অনেক টাইম ধরেই দেখিনি। নিয়ান বেই তাকে আটকানোর চেষ্টা করছিল, বাট আটকানো তো দূরের কথা, সে উল্টে তার কোলে এসে বসে পড়ে অ্যান্ড বলে আমি তোমার অ্যাপস অ্যান্ড সিক্স প্যাকও দেখতে চাই, সেগুলো কি সব আগের মতোই আছে। নিয়ান বেই তার হাত ধরে বলে যে হুরি তুমি আর একবার যদি এমন করো তাহলে আমি তোমাকে সবকিছু দেখিয়ে দেবো। সুসা বলে দেখিয়ে দেবে মানে এমন ভাবে বলছো যেমন আগে আমি কখনোই দেখিনি। তার জন্য নিয়ান বেও কিছুটা দুর্বল হয়ে গিয়েছিল, অ্যান্ড সে তাকে কিস করতো তার আগেই বেশি ড্রাঙ্ক হওয়ার কারণে সুসার টন হয়ে যায়। এরপর আমরা নিয়ান বেইকে দেখি সে স্টাডি রুমে গিয়ে ভাবছিল এখন হুরুই ঘুমিয়ে গিয়েছে, তাই এবার আমাকে সিরিয়াস হয়ে আমার কাজ করতে হবে। লকার থেকে ডায়মন্ড মাইন্ডের প্রজেক্টের পেপার বের করে তার ফটো ক্লিক করে নেয়, অ্যান্ড সে সেখান দিয়ে চলেই যাচ্ছিল তখনই তার সামনে সুসা চলে আসে। অ্যান্ড সে তাকে বলে তুমি এখানে কি করছো আর তোমার হাতে এটা কি, তুমি কি লুকোচ্ছ আমার থেকে, দেখাও আমাকে। নিয়ান বেই কোনো রকম ভাবে চাইছিল না যে সুসা এ ব্যাপারে জানতে পারুক, তাই সে ভাবে আমার কাছে এখন আর একটাই রাস্তা আছে। অ্যান্ড সে সুসা 2 হাত চেপে ধরে অ্যান্ড বলে সুসা তুমি এটা কি করছো, আমি ট্যাং জিংসি, তুমি কি আমাকে চিনতে পারছো না। যা শোনা মাত্র সুসা তার কথাতেই হারিয়ে যায় অ্যান্ড বলে ট্যাং জিংসি তুমি আমাকে ছেড়ে কেন চলে গিয়েছিলে, আমি জানতাম যে তুমি ফিরে আসবে। অ্যান্ড তাকে হাগ করে এসে অনেক বেশি কান্না করছিল অ্যান্ড বলছিল তুমি অনেক বেশি খারাপ, আমার ব্যাপারে তুমি একবারও ভাবলেও না, আমাকে ছেড়ে চলে গিয়েছিলে। আর এইভাবে তাকে কান্না করতে দেখে ট্যাং জিংসিরও অনেক বেশি খারাপ লাগে অ্যান্ড বলে যে তুমি তোমার কান্না বন্ধ করো, আমি কথা দিচ্ছি তোমাকে আজ ছেড়ে কখনোই যাব না আমি। আর এখানে সুসা তাকে ফোর্সফুলি কিস করা শুরু করে অ্যান্ড বলছিল যে আমি তোমাকে আর কোথাও যেতে দেব না। যখন কি নিয়ান বেই এমনটা চাইছিল না, কারণ সে জানতো যে সুসা এই সময় ড্রাঙ্ক অবস্থাতে আছে। অনেক চেষ্টা করার পরেও সে সুসাকে নিজের থেকে আলাদা করতে পারেনি, তাই শেষমেশ সেও তাকে ফিলিংলি কিস করা শুরু করে। রুমে আসার পরও তাদের রোমান্স চলছিল, বাট এখানে নিয়ান বেই তাকে আবার একবার ওয়ার্ন করে যে তুমি যদি এভাবেই করতে থাকো তাহলে আমি সবকিছু করে ফেলবো। অ্যাকচুয়ালি সে সুসাকে ভয় দেখানোর চেষ্টা করছিল, বাট সুসা তাকে বলে আমি তোমাকে ফ্রি হ্যান্ড দিচ্ছি, তুমি যা ইচ্ছে তাই করতে পারো। বাট তাদের এই রোমান্টিক মুহূর্ত বেশিক্ষণ চলে না, কারণ সুসা ড্রাঙ্ক ছিল অ্যান্ড সে এখানে ঘুমিয়ে পড়ে। নিয়ান বেই ভাবে যে এটা জানার পরেও যে তুমি হু র্যাঞ্চারের মেয়ে, তারপরেও তোমার প্রতি আমার দুর্বল হওয়া উচিত হয়নি, বাট আমি কি করব, তোমার একটা মুভ আমাকে অনেক বেশি এফেক্ট করে। তার থেকে ভালো হতো তুমি যদি হু র্যাঞ্চারের মেয়ে না হতে। আফটার দ্যাট সে তার শার্ট পরে সেখান থেকে চলেই যাচ্ছিল, বাট সুসা ঘুমন্ত অবস্থাতেই বলে ওঠে প্লিজ ট্যাং জিংসি আমাকে ছেড়ে যেও না। তাই তাকে বাধ্য হয়ে তার কাছেই থাকতে হয়। এরপর আমাদেরকে নেক্সট মর্নিং এ সিন দেখানো হয়, যেখানে সুসা যখন ঘুম ভাঙে এসে তার সামনে নিয়ান বেইকে দেখতে পায় অ্যান্ড যাকে সে ফিলিংলি কিসও করে, বাট তখনই তার মনে পড়ে যে এটা ট্যাং জিংসি নয় বরং নিয়ান বেই। তাই তখনই লাথি মেরে তাকে বেড থেকে নিচে ফেলে দেয় আর বলে তুমি অনেক বেশি নির্লজ্জ, তুমি তোমার এজের ব্যাপারেও একবার ভাবলে না। নেক্সট সিনে আমরা সুসাকে দেখি সে তার ব্যবহারে অনেক বেশি লজ্জিত ছিল অ্যান্ড এখানে নিয়ান বেইকে হট ওয়াটার দিয়ে সরি বলছিল যে কাল রাতে আমি ড্রাঙ্ক ছিলাম অ্যান্ড তোমাকে জড়িয়ে আমার কাছেই থাকতে বলেছিলাম, তার জন্য সরি। নিয়ান বেই বলে ঠিক আছে এবারের মতো তো আমি তোমার অ্যাপোলজি অ্যাকসেপ্ট করে নিয়েছি, বাট তুমি আমাকে কথা দাও এরপর থেকে যখনই আমি তোমার আশেপাশে থাকবো তুমি ড্রিঙ্ক করবে না। সুসাও তার এই কথাতেই রাজি হয়ে যায় অ্যান্ড বলে আঙ্কেল কাল রাতে এইসব ছাড়া আর কিছু করিনি তো। নিয়ান বেই বলে করেছো তো, এই দেখো। তার নেকে লাভ বাইট দেখে
তাং জিংসির কথা তার মনে পড়ে যায়। আজ থেকে 1 বছর আগে সে তাকে বাসা থেকে বের করে বলে যে কাল রাতে তুমি আমার সাথে কি করেছো। যখন কি তাং জিংসি বলে আমি কি করেছি, বরং তুমি দেখো তুমি কি করেছো আমার সাথে। প্রেজেন্টে নিয়ান বেই বলছিল এই ভুলটা আমি তোমার ড্রিঙ্কার মেজটাই ভেবে নিচ্ছি, বাট এটার জন্য তোমাকে পানিশমেন্ট তো পেতেই হবেই, সেই জন্য এই সমস্ত বাসন তোমাকে ধুতে হবে এখন। নেক্সট সিনে সুসের কাছে ডিএনএ টেস্টিং সেন্টার থেকে কল আসে অ্যান্ড তারা তাকে জানায় আপনি যেই ডিএনএ টেস্টিং করার জন্য দিয়ে গিয়েছিলেন ওটার রিপোর্ট চলে আসছে, আর সেটা আমরা আপনার ইমেলে সেন্ড করে দিয়েছি, তাই আপনি একবার চেক করে নিন। যা শুনে তো সুসা অনেক বেশি নার্ভাস হয়ে যায়, ইভেন তো তার হাতও কাঁপছিল, কারণ সে জানতো না যে ডিএনএ টেস্টের রিপোর্টে কি আছে, বাট তাও সে ভয়ের সাথে ওই রিপোর্টটি অন করে আর জানতে পারে রিপোর্ট নেগেটিভ এসেছিল। বাট জানি না কেন সে এটা জানার পর অনেক বেশি হার্ড হয় যে ট্যাং জিংসি অ্যান্ড নিয়ান মেই দুটো আলাদা মানুষ। নেক্সট সিনে আমরা সুসাকে ড্রিঙ্ক করতে দেখি অ্যান্ড সে ওয়েটারকে ডেকে বলে আমি কিওয়ার্ডস খেতে চাই, বাট ওয়েটার জানায় আমাদের এখানে কিওয়ার্ডস শেষ হয়ে গেছে। বাট সুসা তো তার কথা শুনছিলই না অ্যান্ড সে বলছিল আমি এখনই খেতে চাই, ওটা ট্যাং জিংসির ফেভারিট ছিল। শেষমেশ শপকিপার বিরক্ত হয়ে বলে যে সে স্পেসেস ওই কাস্টমারটি কিনেছে, যদি তোমার এতই খেতে ইচ্ছে হয় তাহলে ওই কাস্টমারের কাছে গিয়ে রিকোয়েস্ট করতে পারো। অ্যান্ড সুসাও ঠিক এমনটাই করে, সে ওই কাস্টমারের কাছে তো যায় বাট তার পারমিশন না নিয়েই খাওয়া শুরু করে। আর মজার ব্যাপার তো এটাই ছিল যে এই কাস্টমার আর কেউ নয় নিয়ান বেই ছিল। যখন কি নিয়ান বেই হঠাৎই তাকে এত ক্লোজ দেখে অনেক বেশি শকড হয়ে যায়, আর তাদের এই খাওয়া কম কিসিং সিন বেশি মনে হচ্ছিল। নেক্সট সিনে আমরা দেখি সুসা ড্রাঙ্ক অবস্থাতেই বাসায় ফিরছিল, তখনই দুই ছেলের তার ওপর নজর পড়ে, যারা বলছিল এই মেয়েটিকে অনেক বেশি হট লাগছে, চলো আজ রাতটা তার সাথে মজা করা যাক। এরপর তারা দুজন সুসার পেছনে পড়ে যায়। তারা সুসার কাছে পৌঁছতো তার আগেই তাদের মাঝে নিয়ান বেই চলে আসে। সে ওই দুই ছেলেকে মজা দেখাতে চাইছিল, বাট সে চাইছিল না যে সুসা ডিস্টার্ব হোক, তাই সে তার হেডফোন সুসার কানে লাগিয়ে দেয়। আর এদিকে ওই দুই ছেলে ভালো করে ধলাই করা শুরু করে সে, যখন কি সুসা তো জানতো না যে আশেপাশে কি চলছে। নেক্সট সিনে আমরা নিয়ান মেইকে বাসায় দেখি, সে এই সময় তার রুমে পানি খাচ্ছিল, তখনই সেখানে নিয়ানচি আসে। তাকে দেখে মনে হচ্ছিল সে নিয়ান বেইয়ের প্রতি অ্যাট্রাক্ট হচ্ছিল। দেখে নিয়ান বেই জিজ্ঞাসা করে কি হয়েছে সিস্টার। নিয়ানচি বলে যে কিছুই নয়, অ্যাকচুয়ালি তোমাকে দেখে তোমার ছোটবেলাকার কথা মনে পড়ে গেল আমার, যখন তুমি এভাবেই বাত নিতে। ওয়েল তুমি এখন এই গ্লাসটি আমাকে দিয়ে দাও, আমি তোমার জন্য এটা ওয়াশ করে রেখে দেবো। এরপর সে ওই গ্লাসটি নিয়ে এসে কিস করে যেখানে নিয়ান বেই পানি খেয়েছিল। তারপর আমাদেরকে নেক্সট মর্নিং সুসাকে দেখানো হয়, যেখানে সে রেডি হয়েছিল অ্যান্ড নিজেকে বলছিল যে ভালোই হয়েছে সার্টিফিকেশন শেষ হয়েছে, এবার আমাকে আমার কাজে ফোকাস করতে হবে। ওয়ান মাও যে বিজনেসটি আমি আর তাং জিংসি মিলে শুরু করেছিলাম, এখন তার প্রেসিডেন্ট আমি, সেই জন্য এখন সবকিছু আমাকেই সামলাতে হবে। তাং জিংসি তুমি চলে গিয়েছো অনেক দিনই হয়ে গেল, বাট তারপরেও আমি তোমাকে ভুলাতে পারছি না, হয়তো এই কারণে যে তোমার চলে যাওয়ার পর নিয়ান বেই আমার লাইফে চলে এসছে, আর যে সব সময় আমাকে তোমার কথা মনে করিয়ে দেয়, তাই আজকে আমি তাকে প্রপারলি গুড বাই বলতে চাই। সে রেডি হয়ে বাইরে চলে আসে, আর যখন নিয়ান বের নজর তার উপর পড়ে সে ভাবে যে আমি ভাবতেও পারিনি যে এই মেয়েটি এত ভালো করে ড্রেস আপ হতে পারে। সে তাকে জিজ্ঞাসা করে মিস হুরুই তুমি কি কোথাও যাচ্ছ। সুসা বলে হ্যাঁ আমি আমার ফ্রেন্ডদের সাথে বেরোচ্ছি। তার এমন ম্যাচিওর বিহেভ দেখে নিয়ান বেই তাকে গুড লাক অ্যান্ড নিজের খেয়াল রাখতে বলে পেছনে ঘুরে যায়, আর তখনই সুসা দৌড়ে এসে তাকে ব্যাগ হ্যাক করে নেয় অ্যান্ড মনে মনে এটাই বলছিল যে থ্যাংক জিংসি গুড বাই, মনে হচ্ছে এবার আমাকে রিয়েলিটিটা অ্যাকসেপ্ট করতেই হবে, আর তোমাকে ছাড়াই আমাকে বাঁচতে হবে। যদি এভাবেই আর কিছুদিন চলে তাহলে হয়তো আমি পাগলই হয়ে যাব। তার হঠাৎই তার এমন ব্যবহারে নিয়ান বেই অবাক হয়ে গিয়েছিল। সে তার হাত সরিয়ে নিজের থেকে দূরে করে তাকে সুসাও ফরেন ইউটার্ন নিয়ে নেয় আর বলে আমি শুনেছি তুমি অ্যাব্রোডে বড় হয়েছো, তাই আমি ইউরোপিয়ান স্টাইলে তোমার সাথে গ্রিটিং করতে চাইছিলাম। আর আমি এটাও শুনেছি যে তার সাথে সাথে তারা ঠিকসে কিসও করে, বাট এটা আমাদের জন্য অনেক বেশি অকওয়ার্ড হয়ে যাবে, তাই আমি করলাম না। বাই দ্য ওয়ে আমি এখন আসছি, টাটা। যখন কি নিয়ান বেই ভাবছিল এই মেয়েটি তো এখনো পাগলই আছে। নেক্সট সিনে আমরা সুসার ড্যাডকে দেখি, যার কাছে নিয়ানচি এসে বলে কি হয়েছে, আপনাকে এত চিন্তিত কেন দেখাচ্ছে। রুরানচেন বলে আমরা ডায়মন্ড মাইন্ড প্রজেক্টটি হারিয়ে ফেলেছি, যখন কি এক আমেরিকান কোম্পানি কোনো পরিশ্রম না করে এই প্রজেক্টটি পেয়ে গেল, কষ্ট তো হবেই। যা শুনে নিয়ানচি মনে মনে ভাবছিল নিয়ান বেই তুমি খুব ভালো কাজ করেছো, ওয়েল ডান। যখন কি তার হাজবেন্ডকে বলে হানি বিজনেসের ব্যাপারে তো এই সমস্ত কিছু চলতেই থাকবে, বরং আপনার নিজের স্বাস্থ্যের খেয়াল রাখা দরকার। অ্যান্ড সে সামনে টেবিলে পড়ে থাকা প্রপার্টির কাগজও দেখতে পায়। নেক্সট সিনে আমরা তাকে নিয়ান বেইয়ের সাথে দেখি, আর সে এই ব্যাপারে ডিসকাস করছিল যে হুরানচেন সবসময় তার সমস্ত প্রপার্টি তার বড় মেয়ে
হরুই নামে করতে চায়, বাট আমি জানতে চাই ওই বুড়োটা তার প্রপার্টির কত অংশ আমাকে দেবে। নিয়ানবেই বলে যদি কোনোভাবে তুমি আমাকে ওয়ান মাও গ্রুপে এন্ট্রি করিয়ে দাও তাহলে আমি তোমার জন্য প্রপার্টি বিলের পেপার খুঁজে নিয়ে আসবো। ওয়ান মাও গ্রুপ সেটাই যেটা এখন সুসা হ্যান্ডেল করছে, যা স্যাং জিংসির সাথে মিলে বানিয়েছিল। নেক্সট সিনে আমরা সুসাকে দেখি যে তার মিটিং এ বলছিল যে হানি লাভ ব্রেসলেটের সেল অনেক বেশি কমে গিয়েছে। আমার মনে হয় তার ডিজাইনে কিছু চেঞ্জ নিয়ে আসা দরকার। অরিজিনাল ডিজাইন যা তাং জিংসি বানিয়েছিল সেটাতে তো আমরা কিছু চেঞ্জ করব না, বাট এটাতে আমরা কিছু অ্যাড তো করতেই পারি। তখন সেখানে নিয়ানচি চলে আসে, যাকে দেখে সুসা বলে যে আন্টি আপনি এখানে? সে বলে হ্যাঁ, যেহেতু এটা হু গ্রুপের পার্ট তাই আমার মনে হলো অ্যাজ এ ডাইরেক্টর আমি এখানে ভিজিট করতে এসেছিলাম। তুমি তোমার কথা বলতে থাকো, আমিও তোমার কথা শুনতে চাই। অন্যদিকে আমরা নিয়ান বেইকে দেখি যে লুকিয়ে সুসার কেবিনে যায় অ্যান্ড সেখানে গিয়ে কিছু খুঁজছিল সে, অ্যান্ড সেখানে থাকা একটা লকার সে খুলতে চাইছিল, বাট তার জন্য সুসার ফিঙ্গারপ্রিন্ট লাগতো আর লকার খোলার চেষ্টা করছিল। আর তখনই সে সুসার আওয়াজ শুনতে পায় যে এইদিকেই আসছিল, অ্যান্ড অফিসে এসে সে সামনে কাউকে বসে থাকতে দেখে যাকে একদমই ট্যাং জেংসির মতো লাগছিল, বাট সে ভালো করে জানতো এটা নিয়ান বেই। তাই সে নিজেকে বোঝায় যে সুসা তুমি এটা কি করছো। এরপর সে নিয়ান বেইকে জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো। সে বলে আমি এখানে আমার সিস্টারের সাথে এসেছিলাম, তুমি সবসময় বলো যে আমাকে ট্যাং জিংসির মতো দেখতে, তাই ভাবলাম তোমাকে সারপ্রাইজ করা যাক। বাট আমার মনে হয় না সে কোনো অ্যাঙ্গেল দিয়ে আমার মতো দেখতে হবে, বরং সে তো অনেক বেশি ওল্ড ফ্যাশনেবল। যা শুনে সুসার একদমই ভালো লাগে না, অ্যান্ড সে বলে তোমার জন্য এটাই ভালো হবে, তুমি তার ব্যাপারে কিছু না বলো। আর ফ্যাশন সেন্সের ব্যাপারেও তোমার থেকে বেশি জানতো সে। যা শুনে নিয়ান বেই টেনে তাকে টেবিলে বসিয়ে দেয় এবং নিচে অনেক ক্লোজ যায় তার, আর বলে যে আমাকে নিয়ে যদি তোমার মনে কিছু না থাকে তাহলে ওই দিন তুমি আমাকে কিস কেন করেছিলে। সুসা বলে ওই সময় আমি ড্রাঙ্ক ছিলাম অ্যান্ড আমার ক্রেভিং হচ্ছিল কিওয়ার্ডস খাওয়ার, তাই তুমি যেমন ভাবছো তেমন কিছুই নয়। বাট নিয়ান বেই তার আরো ক্লোজ গিয়ে বলে আচ্ছা এমনটা বুঝি, তাহলে তুমি এখন এত ব্লাস কেন করছো। এটা সত্যি ছিল যে সুসা অনেক বেশি ব্লাস করছিল, বাট সে নিজের উপরে কন্ট্রোল করে আর নিয়ান বেইকে নিজে থেকে দূরে করে বলে যে চলো অনেক হয়েছে, আমি ভালো করে জানি তুমি ট্যাং জিংসি নয় আর আমি কাউকে তার সাবস্টিটিউট বানাতে চাই না। নিয়ান বেই বলে ভালোই হবে যদি তুমি তোমার এই কথাটা মনে রাখো। এটা বলে সে সেখান দিয়ে চলে যায়, আর তার চলে যাওয়ার পর সুসা রিল্যাক্স ফিল করে। সত্যি তার কাছে আসার কারণে সে অনেক বেশি নার্ভাস হয়ে গিয়েছিল। অন্যদিকে নিয়ান বেই তার ইমোশনের সাথে খেলে শুধুমাত্র তার ফিঙ্গারপ্রিন্ট নিতে চাইছিল, আর তার এই মিশনে এসে সফল হয়ে যায়। এরপর নাইটে এসে আবার অফিসে আসে অ্যান্ড এইবার সে সুসার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে লকার খুলে নেয়। নেক্সট সিনে নিয়ান বেই প্রপার্টির কাগজ নিয়ানচিকে দিয়ে দিয়েছিল অ্যান্ড তাকে জানায় হুরান চ্যান তার সমস্ত প্রপার্টি তার মেয়ের নামে করতে চায়, কানাকড়িও তোমার নামে করেনি। যা শুনে তো নিয়ানচি অনেক বেশি রেগে যায় অ্যান্ড বলে বুড়ো কথাকার, আমি চাকরের মতো তার দেখাশোনা করেছি, বাট তার বদলে সে আমাকে কি দিল। নিয়ান বেই তাকে জিজ্ঞাসা করে সিস্টার এবার আপনার কি প্ল্যান। নিয়ানচি বলে আমি তোমার জন্য একটি নতুন জায়গা ভাড়ায় নিয়েছি, এই নাও তার চাবি, আর তুমি আজই সেখানে শিফট হয়ে যাও, কারণ হুরানচেনের উপরে আর বিশ্বাস করা যাবে না। নিয়ান বেও তার কথাতে রাজি হয়ে যায়। এরপর নেক্সট সিনে আমরা সুসাকে দেখি যে জানতে পেরেছিল তার ড্যাড হসপিটালে অ্যাডমিট আছে, কারণ তিনি অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছিলেন। নিয়ানচি ভাবছিল যদি আমি ঠিক টাইমে এসে ফার্স্ট এড না দিতাম তাহলে এই বুড়োটা হয়তো এখন মরেই যেত। বাট সুসাকে আসতে দেখে সে অ্যাক্টিং করা শুরু করে দেয়, দেখো সুসা তোমার ড্যাডের কি হয়ে গিয়েছে, ওনার হার্ট অ্যাটাক চলে এসেছিল, আমি ওই সময় ডিশেস ওয়াশ করছিলাম তাই ওনার দিকে নজরই দিতে পারিনি, এইসব আমারই ভুল, আমার জন্যই সবকিছু হয়েছে। ইভেন তো সে তার সামনে অজ্ঞান হওয়ার অ্যাক্টিংও করে, যখন কি সুসা তাকে সান্ত্বনা দিচ্ছিল যে এইটাতে আপনার কোনোই দোষ নেই তাই নিজেকে দোষ দেবেন না, আর আন্টি এমনিতেও আপনারই শরীর ঠিক নেই তাই আপনি বাসায় ফিরে রেস্ট করুন, আমি তো আছি ড্যাডের দেখাশোনার জন্য। বেচারা সুসা সে এত ইনোসেন্ট ছিল যে নিয়ানচি চালাকি বুঝতেই পারে না অ্যান্ড তাকে বকা বানিয়ে নিয়ানচি সেখান দিয়ে চলে যায়। অন্যদিকে আমরা সুসাকে দেখি যে তার ড্যাডের সামনে বসে ভাবছিল যে এই কয়েক বছর আমার জন্য অনেক বেশি খারাপ কাটছে। প্রথমে তো ট্যাং জিংসি আমাকে ছেড়ে চলে গেল অ্যান্ড কোম্পানির অবস্থাও এইরকম, তারপর ড্যাডের হার্ট অ্যাটাক, বাট সুসা হাল ছেড়ে দিলে চলবে না, তোমাকে স্ট্রং হতে হবে। তখনই তার কাছে বিজনেস কল আসে আর তাকে জানানো হয় নিউ ডিজাইন আপনার ইমেলে ফরওয়ার্ড করে দেওয়া হয়েছে, প্লিজ একবার চেক করে নিন। অন্যদিকে নিয়ান বেই যখন তার বাসায় যায় সে দেখতে পায় সেখানে আগে থেকেই নিয়ানজি আছে অ্যান্ড সে অনেক কিছু তার জন্য বানিয়েও রেখেছিল। নিয়ান বেই জিজ্ঞাসা করে তুমি আমার বাসাতে কি করছো আর আমার বাসার চাবি বা কথা পেলে। নিয়ানজি বলে কামন ইয়ার, আমি তোমার সিস্টার আর এমনিতেও এই বাসাটি আমি তোমার জন্য রেন্টে নিয়েছি, বাদ দাও এসব, দেখো আমি তোমার জন্য কত কিছু বানিয়ে রেখেছি। আর তোমাকে একটা মজার কথা জানানো আছে, মনে হচ্ছে ফাইনালি এবার হু গ্রুপ আমাদের দুজনে হতে চলেছে, কারণ আমার চেষ্টায় হু রাঞ্চারের হার্ট অ্যাটাক চলে আসছে অ্যান্ড খুব তাড়াতাড়ি হয়তো সে পৃথিবীকে গুড বাই বলে দেবে। যা শুনে নিয়ান বেই শকড হয়ে যায় অ্যান্ড বলে এটা আপনি কি করে করলেন আর এই
সময় আপনাকে তো হসপিটালে থাকা দরকার, না হলে সবাই আপনার উপরেই সন্দেহ করবে। বাট সে বলে, মনে হচ্ছে তুমি আমার এখনো অ্যাক্টিং স্কিল দেখোনি। আমি সবাইকে বিশ্বাস করিয়ে দিয়েছি যে আমি এখন অসুস্থ অ্যান্ড বাসায় রেস্ট নিচ্ছি, তাই এই ব্যাপারে তোমার চিন্তা করার কোনো দরকারই নেই। আজ ফার্স্ট টাইম নিয়ানবের মনে হলো যে মেয়েরা কত বেশি চালাক হয়, কারণ সে সবসময় ইনোসেন্ট ভাবতো। এরপর সে হসপিটালে আসে, যেখানে সুশা ল্যাপটপে কাজ করতে করতে সেখানেই ঘুমিয়ে পড়েছিল। আজ ফার্স্ট টাইম না চাইতেও নিয়ানবে সুশাকে অনেক বেশি ভালো লাগছিল, কারণ মেয়েরা এত ইনোসেন্ট হয় না। সুশা সত্যি অনেক বেশি ইনোসেন্ট ছিল। এরপর সে তার জ্যাকেট তার গায়ে কভার করে সেখানেই তাকে শুইয়ে দেয়। ইভেন তো যখন তার সেক্রেটারি সেখানে আসে, তাকে ইশারায় সে চুপ থাকতে বলে, যাতে তার আওয়াজে সুশা জেগে না যায়। এন্ড তার সেক্রেটারিকে জিজ্ঞাসা করে হুরুই তার ড্যাডি খেয়াল রাখার সাথে সাথে অফিসের কাজও করছিল। সেক্রেটারি জানায়, হ্যাঁ অ্যাকচুয়ালি আজকাল হানি ল্যাবে সেল ঠিকঠাক চলছে না, তাই তিনি কাজকেও স্কিপ করবে না। আমাদের প্রেসিডেন্টকে দেখলে বাইরে থেকে অনেক বেশি সফট মনে হয়, বাট ভিতর থেকে তিনি অনেক বেশি স্ট্রং। এই গত কয়েক বছরে ওনার লাইফে কত খারাপ কিছু নাই ঘটেছে, বাট আমি ওনার চোখে কখনো পানি দেখিনি। নিয়ানবে ভাবছিল, সম্পর্কে তো হুরেনচেন তোমার ড্যাড হয়, বাট তুমি তার মতো একদমই নয়। আই প্রমিস, আজ থেকে আমি তোমাকে প্রোটেক্ট করব। আর এখানে এই এপিসোডই শেষ হয়। তার মানে কি তাদের লাভ স্টোরি শুরু হতে চলেছে, তা তো জানবো আমরা আগের এপিসোডে। তাই স্টে কানেক্টেড, বাই বাই।